প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছি কাজী নজরুল ইসলামের শিউলিমালা। গল্পের নাম অগ্নিগিরি। বীররামপুর গ্রামের আলী নসিব মিয়ার সকল দিক দিয়েই আলী নসিব। বাড়ি গাড়ি ও দাড়ির সমান প্রাচুর্য। ত্রিশাল থানার সমস্ত পাটের পাটোয়ারি তিনি। বয়স 50-এর কাছাকাছি। কাঁঠাল কোয়ার মতো টকটকে রং। আমস্ত কপালে যেন টাকা ও টাকের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র। তাকে একমাত্র দুঃখ দিয়েছে নেমোখারাম দাঁত ও চুল। প্রথমটা গেছে পড়ে, দ্বিতীয়টার কতক গেছে উঠে, আর কতক গেছে পেকে। এই বয়সে এই দুর্ভোগের জন্য তার আফসোসের আর অন্ত নেই। মাথার চুলগুলোর অধপতন রক্ষা করবার জন্য চেষ্টা ত্রুটি করেননি, কিন্তু কিছুতেই যখন তা রুখতে পারলেন না, তখন এই বলে সান্ত্বনা লাভ করলেন যে সম্রাট সপ্তম এডওয়ার্ডেরও টাক ছিল। তার টাকের কথা উঠলে তিনি হেসে বলতেন যে টাক বড়লোকদের মাথাতেই পড়ে, কুলি মজুরের মাথায় টাক পড়ে না। তাছাড়া হিসাব নিকেশ করবার জন্য নিকেশ মাথারই প্রয়োজন বেশি। কিন্তু টাকের এত সুপারিশ করলেও তিনি মাথা থেকে সহজে টুপি নামাতে চাইতেন না। এ নিয়ে কেউ ঠাট্টা করলে তিনি বলতেন, টাক আর টাকা দুটোকেই লুকিয়ে রাখতে হয়, নইলে লোকে বড় নজর দেয়। টাক না হয় লুকোলেন, সাদা চুল দাড়িকে তো লুকোবার আর উপায় নেই। আর উপায় থাকলেও তিনি আর তাতে রাজি নন। একবার কলপ লাগিয়ে তার মুখ এত ভীষণ ফুলে গেছিল এবং তার সাথে ডাক্তাররা এমন ভয় ধরিয়ে দিয়েছিল যে সেই দিন থেকে তিনি তওবা করে কলপ লাগানো ছেড়ে দিয়েছেন। কিন্তু সাদা চুল দাড়িতে এতটুকু তার সৌন্দর্য হানি হয়নি। তার গায়ের রং এর সঙ্গে মিশে না, তাতে বরং তার চেহারা আরও খোলতাই হয়েছে। এক বুক স্লেত শাস্ত্র, যেন স্লেত বালুচরে স্লেত মরালি ডানা বিছিয়ে আছে। এরই বাড়িতে থেকে ত্রিশালের মাদ্রাসায় পড়ে সবুর আকন্দ। নামেও সবুর, কাজেও সবুর। শান্তশিষ্ট গো বেচারা মানুষটি। 19-20 বেশি বয়স হবে না। গরিব শরীফ ঘরের ছেলে দেখে আলী নসিব মিয়া তাকে বাড়িতে রেখে তার পড়ার সমস্ত খরচ যোগান। ছেলেটি অতিমাত্রায় বিনয়া বনত, যাকে বলে সাত চরেরা বেরোয় না, সাত চরেরা বেরোয় না। তার হাবভাব যেন সর্বদাই বলছে, আই হ্যাভ দি অনার টু বি স্যার ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট। আলী নসিব মিয়ার পাড়ার ছেলেগুলি অতিমাত্রায় দুরন্ত। বেচারা সবুরকে নিয়ে দিনরাত তারা প্যাচা খেচার করে। পথে ঘাটে ঘরে বাইরে তারা সবুরকে সমানের হাসি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপের জল ছিঁচে উত্ত্যক্ত করে। চেঁচা জল আর মিছে কথা নাকি গায়ে বড় লাগে, কিন্তু সবুর নীরবে এসব নির্যাতন ছয়ে যায়। একদিনের তরেও বেসবুর হয়নি। পাড়ার দুরন্ত ছেলের দলের সর্দার রুস্তম সেই নিত্য নতুন ফন্দি বের করে সবুরকে খ্যাপানোর। ছেলে মহরে সবুরের নাম পেঁচা মিয়া। তার কারণ সবুর স্বভাবতই ভীরু নিরীহ ছেলে। ছেলেদের দলের এই অসহ্য জ্বালাতনের ভয়ে সে পারতপক্ষে আর এদো কুঠির থেকে বাইরে আসে না। বেরোলেই পেঁচার পিছনে যেমন করে কাক লাগে, তেমনি করে ছেলেরা লেগে যায়। সবুর রাগে না বলে ছেলেদের দল ছেড়েও দেয় না। তাদের এই খ্যাপানোর নিত্য নতুন ফন্দি আবিষ্কার দেখে পাড়ার সকলে যে হেসে লুটিয়ে পড়ে, তাতেই তারা যথেষ্ট উৎসাহ লাভ করে। পাড়ার ছেলেদের অধিকাংশ স্কুলের পড়ুয়া, কাজেই তারা মাদ্রাসা পড়ুয়া ছেলেদের বোকা মনে করে। তাদের পাড়াতে কোনো মাদ্রাসা তালেবের এলম বা ছাত্র জায়গির থাকতো না পাড়ার ছেলেগুলির ভয়ে।
সবুরের অসীম ধৈর্য। সে এমনি করে 3টি বছর কাটিয়ে দিয়েছে। আর একটা বছর কাটিয়ে দিলেই তার মাদ্রাসার পড়া শেষ হয়ে যায়। সবুর বেরোলেই ছেলেরা আরম্ভ করে, প্যাচারে তুমি ডাহো, হুই প্যাচা, মিয়া গো, একটিবার খ্যাস খ্যাসাও গো। রুস্তম রুস্তমি কণ্ঠে গান ধরে, ঠ্যাং ঠ্যাঙাইয়া পেঁচা যায়, যাইতে যাইতে খ্যাস খ্যাসায়। কাউয়ারা সব লইল পাছ, পেঁচা গিয়ে উঠল গাছ। পেঁচার ভাইস্তা কোলা ব্যাং, কইল চাচা দাও মোর ল্যাং। পেঁচা কয়, বাপ বাড়ির যাও, প্যাঁচ লইয়ে সব হাপের ছাও। ইঁদুর জবাই কইরা খায়, বোচা নামে ফ্যাস ফ্যাসায়। ছেলেরা হেসে লুটিয়ে পড়ে। বেচারা সবুর তাড়াতাড়ি তার কুঠুরিতে ঢুকে দৌড় লাগিয়ে দেয়। বাইরে থেকে বেড়ার ফাঁককে মুখ রেখে রোস্তম গায়, প্যাচা একবার খ্যাচ খ্যাচাও, গর্ত থাইকে ফুসকি দাও, মুস্কি হাইসা কও কথা, পেঁচারে মোর খাও মাথা। সবুর কথা কয় না, নীরবে বই নিয়ে পড়তে বসে, যেন কিছুই হয়নি। রুস্তমি দলও নাসর বান্দা আবার গায়, মেকুরের ছাও মক্কা যায়, পেঁচায় পরে দেখায়। হঠাৎ আলী নসিব মিয়াকে দেখে ছেলের দল পৃষ্ঠা প্রদর্শন করে। আলী নসিব মিয়া রসিক লোক। তিনি ছেলেদের হাত থেকে সবুরকে বাঁচালেও না হেসে থাকতে পারলেন না। হাসতে হাসতে বাড়ি ঢুকে দেখেন তার একমাত্র সন্তান নূরজাহান কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে নালিশ করছে, কেন পাড়ার ছেলেরা রোজ রোজ সবুরকে অমন করে জ্বালিয়ে মারবে? তাদের কেউ তো সবুরকে খেতে দেয় না। তাদের বাড়ির পাশ দিয়ে রোস্তমের দল গান গাইতে গাইতে যাচ্ছিল, পেঁচা মিয়া কেতাব পড়ে, হাড়ি নড়ে দাড়ি নড়ে। নূরজাহান রাগে তার বাবার দিকে ফিরেও তাকালো না। তার যত রাগ পড়ল গিয়ে তার বাবার উপরে। তার বাবা তো ইচ্ছা করলেই ওদের ধমকে দিতে পারেন। বেচারা সবুর গরিব, স্কুলে পড়ে না, মাদ্রাসায় পড়ে, এই তো তার অপরাধ। মাদ্রাসায় না পড়ে সে যদি খানায় পড়তো, ডোবায় পড়তো, তাতেই বা কার কি ক্ষতি হতো? কেন ওরা আধা আধা জল খেয়ে ওর পিছনে এমন করে লাগবে? আলী নসিব মিয়া সব বুঝলেন, কিন্তু বুঝেও তিনি কিছুতেই হাসি চাপতে পারলেন না। হেসে 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 ফেলে মেয়ের দিকে চেয়ে বললেন, কি হয়েছে রে বেডি? শ্যামরার পেশাল্লাহান বাড়িত বইয়া রইব, একটা কথা কইব না, তাই না সেন উয়ারে পেশা কয়? নূরজাহান রেগে উত্তর দিল, আপনি আর কইবেন না আব্বা, হে বেডায় ঘরে বইয়া কাঁদে আর আপনি হাসেন। আমি পোলা হইলে এই দুন এক চটকানা দিতাম রুস্তমারে আর ওই ইবলিশা পোলাপানেরে, যে ওই হানে পইরা যাইতো উক্কা মাইরা, উইঠা আর দানা পানি খাইবার ওইতো না, বলেই কেঁদে ফেললে। আলী নসিব মিয়া মেয়ের মাথায় পিঠে হাত বুলোতে বুলোতে বললেন, চুপ দে বেডি, এইবারে ইবলিশের পোলারা আইলে দাবার পাইরা লইয়া যাইব, মুন্সি বেডারে কইয়া দিবাম, হে ওই রুস্তমারে ধইরা তার কান দুটা একেরে মুত্তা কইরা কাইটা হালাইব। নূরজাহান অত্যন্ত খুশি হয়ে উঠল। সে তাড়াতাড়ি উঠে বলল, আব্বাজান চা খাইবেন নি? আলী নসিব মিয়া হেসে ফেলে বললেন, বেডির বুদ্ধি ইয়ান শাহের কথা মনে পড়ল। নূরজাহান আলী নসিব মিয়ার একমাত্র সন্তান বলে অতিমাত্রায় আদুরে মেয়ে, বয়স 15 পেরিয়ে গেছে, অথচ মেয়ের বিয়ে দেবার নাম নেই বাপ মায়ের। কথা উঠলে বলেন, মনের মতো জামাই না পেলে বিয়ে দেওয়া যায় কি করে? মেয়েকে তো হাত পা বেঁধে জলে ফেলে দেয়া যায় না। আসল কথা তা নয়। নূরজাহানের বাপ মা ভাবতেই পারেন না ওদের ঘরের আলো নূরজাহান অন্য ঘরে চলে গেলে তারা এই আধার পুরীতে থাকবেন কি করে। নইলে এত ঐশ্বর্যের একমাত্র উত্তরাধিকারিণীর বরের অভাব হয় না, সম্বন্ধ যে আসে না এমনও নয়। কিন্তু আলী নসিব মিয়া এমন উদাসীনভাবে তাদের সঙ্গে কথা বলেন যে
তারা আর বেশি দূর না এগিয়ে সরে পড়ে। নূরজাহান বাড়িতে থেকে সামান্য লেখাপড়া শিখেছে, এখন সবুরের কাছে উর্দু পড়ে। শরীফ ঘরের এত বড় মেয়েকে অনাত্মীয় যুবকের কাছে পড়তে দেয়া দূরের কথা, কাছেই আসতে দেয় না বাপ মা। কিন্তু এদিক দিয়ে সবুরের এতই সুনাম ছিল যে সে নূরজাহানকে পড়ায়, জেনেও কোনো লোক এতটুকু কথা উত্থাপন করেনি। সবুর যতক্ষণ নূরজাহানকে পড়ায় ততক্ষণ একভাবে ঘাড় হেট করে বসে থাকে, একটিবারও নূরজাহানের মুখের দিকে ফিরে তাকায় না। বাড়ি ঢোকে মাথা নিচু করে, বেরিয়ে যায় মাথা নিচু করে। নূরজাহান, তার বাবা মা সকলে প্রথম প্রথম হাসত, এখন সয়ে গেছে। সত্য সত্যই এই 3 বছর সবুর এই বাড়িতে আছে। এর মধ্যে সে একদিনের জন্য নূরজাহানের হাত আর পা ছাড়া মুখ দেখেনি। ও নূরজাহান নূরজাহান জাহানের জ্যোতি না হলেও বিরাম বীররামপুরের জ্যোতি, জোহরা সেতারা। এ সম্বন্ধে কারো মত দ্বৈধ নাই। নূরজাহানের নিজেরও যথেষ্ট গর্ব আছে মনে মনে তার রূপের সম্বন্ধে। আগে হতো না, এখন কিন্তু নূরজাহানের সে অহংকারে আঘাত লাগে। দুঃখ হয় এই ভেবে যে তার রূপের কি তাহলে কোনো আকর্ষণ নেই। আজ 3 বছর সে সবুরের কাছে পড়ছে, এত কাছে, তবু সে একদিন মুখ তুলে তাকে দেখল না। সবুর তাকে ভালোবাসুক এমন কথা সে ভাবতেই পারে না। কিন্তু ভালো না বাসলেও যার রূপের খ্যাতি এ অঞ্চলে, যাকে একটু দেখতে পেলে অন্য যে কোনো যুবক জন্মের জন্য ধন্য হয়ে যায়, তাকে একটিবার একটুক্ষণের জন্যেও চেয়ে দেখল না, তার সতীত্ব কি নারীর সতীত্বের চেয়েও ঠুনকো? ভাবতে ভাবতে সবুরের উপর তার আক্রোশ বেড়ে ওঠে, মন বিষিয়ে যায়, ভাবে আর তার কাছে পড়বে না। কিন্তু যখন দেখে নির্দোষী নির্বিরোধী নিরীহ সবুরের উপর রোস্তমি দল ব্যঙ্গ বিদ্রুপের কুকুর লেলিয়ে দিয়েছে, তখন আর থাকতে পারে না। আহা, বেচারার হয়ে কথা কইবার যে কেউ নেই। সে নিজেও যে একটিবার মুখ ফুটে প্রতিবাদ করে না, এ কি পুরুষ মানুষ বাবা? মার কাঠ মুখ দিয়ে কথাটি নেই, এমন মানুষও থাকে দুনিয়াতে। যত সে এইসব কথা ভাবতে থাকে, তত এই অসহায় মানুষটির উপর করুণায় নূরজাহানের মন আর্দ্র হয়ে ওঠে। সবুর পুরুষ বলতে যে মর্দ মেনছে বোঝায় তা তো নয়, সুপুরুষও নয়। শ্যামবর্ণ একহারা চেহারা, রূপের মধ্যে তার চোখ দুটি যেন দুটি ভীরু পাখি, একবার চেয়েই অমনি নত হয়ে পড়ে। সে চোখ, তার চাহনি যেমন ভীরু তেমনি করুণ, তেমনি অপূর্ব সুন্দর। পুরুষের অত বড় অতি সুন্দর চোখ সহজে চোখে পড়ে না। এই 3 বছর সে এই বাড়িতে আছে, কিন্তু কেউ জিজ্ঞাসা না করলে সে অন্য লোক তো দূরের কথা, এই বাড়িরই কারোর সাথে কথা কয়নি। নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, মাদ্রাসা যায়, আসে, পড়ে কিংবা ঘুমোয়, এই তার কাজ। কোনো দিন যদি ভুলক্রমে ভিতর থেকে খাবার না আসে, সে না খেয়েই মাদ্রাসা চলে যায়, চেয়ে খায় না। পেট না ভরলেও দ্বিতীয়বার খাবার চেয়ে নেয় না। তেষ্টা পেলে পুকুর ঘাটে গিয়ে জল খেয়ে আসে, বাড়ির লোকের কাছে চায় না। সবুর এত অসহায় বলেই নূরজাহানের অন্তরের সমস্ত মমতা, সমস্ত করুণাকে সদা সর্বদা ঘিরে থাকে। সে না থাকলে বোধহয় সবুরের খাওয়াই হতো না সময়ে। কিন্তু নূরজাহানের এত যে যত্ন, এত যে মমতা, এর বিনিময়ে সবুর এতটুকু কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টি দিয়েও তাকে দেখেনি। কিছু বলা তো দূরের কথা, মারলে কাটলেও অভিযোগ করে না, সোনাদানা দিলেও কথা কয় না। সেদিন আলী নসিব মিয়ার বাড়িতে একজন জবরদস্ত পশ্চিমে মৌলভী সাহেব এসেছেন। রাতে মৌলুদ শরীফ ও ওয়াজ নসিহত হবে। মৌলভী সাহেবের সেবা যত্নের ভার পড়েছে সবুরের উপর। বেচারা জীবনে এত বেশি বিব্রত হয়নি। কি করে সে তার সাধ্যমতো মৌলভী সাহেবের খেদমত করতে লাগলো। সবুরকে বাইরে বেরোতে দেখে রোস্তমি দলের একটি দুটি করে ছেলে এসে জুটতে লাগলো। তাদের দেখে সবুর বেচারার বাহাসুরকে দেখে ভাদ্র বউর যেমন অবস্থা হয় তেমনি অবস্থা হলো। মৌলভী সাহেবের পাগড়ির ওজন কত, দাড়ির ওজন কত, শরীরটাই বা
কয়টা বাঘে খেয়ে ফুরোতে পারবে না, তার গোপ উইয়ে না ইঁদুরে খেয়েছে, এইসব গবেষণা নিয়েই রুস্তমি দল মত্ত ছিল। রুস্তম তখনও এসে পৌঁছায়নি বলে সবুরকে জ্বালাতন করা শুরু করেনি। হঠাৎ মৌলভী সাহেব বিশুদ্ধ উর্দুতে সবুরকে জিজ্ঞাসা করলেন, সে কি করে? সবুর বিনীতভাবে বললে, সে তালেবে এলম বা ছাত্র, আর যায় কোথায়? ইউসুফ বলে উঠল, পেঁচা মিয়া কি কইল রে ফজল্লা? ফজল হেসে গড়িয়ে পড়ে বললে, পেঁচা মিয়া কইল মই তালবিলিম। ততক্ষণে রুস্তম এসে পড়েছে। সে ফজলের মুখের কথা কেড়ে নিয়ে বলে উঠল, কেডা তালবিল্লি? পেঁচা মিয়া। ছেলেরা হাসতে হাসতে শুয়ে পড়ে পড়ে রোলারের মতো গড়াতে লাগলো। হয় রুস্তম ম্যা জোর কইছে রে তালবিল্লি। উরে বাপরে, ইল্লা রে বিল্লা, তালবিল্লি, হি হি হি, হা 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 বলে আর হেসে লুটিয়ে পড়ে। কষ্ট ফেরে হাসি। বেচারা সবুজ ততক্ষণে মৌলভী সাহেবের সেবাটেবা ফেলে তার কামরায় ঢুকে খিলেটে দিয়েছে। রুস্তম সঙ্গে সঙ্গে গান বেঁধে গাইতে লাগলো। পেঁচা হইল তালবিল্লি, দেওবন্দ যাইব দিল্লি, আইয়া করব চিল্লা চিল্লি, কুত্তার ছাও আর ইল্লি বিল্লি। মৌলভী সাহেব আর থাকতে পারলেন না। আস্তিন গুটিয়ে ছেলেদের তাড়া করে এলেন। ছেলেরা তার বিশিষ্ট রূপে শালের মতো বিশাল দেহ দেখে পালিয়ে গেল। কিন্তু যেতে যেতে গিয়ে গেল, উলু আয়া লাহোর সে, আজ পরেগা আলেফ বে। মৌলভী সাহেব বিশুদ্ধ উর্দু ছেড়ে দিয়ে ঠেঠ হিন্দিতে ছেলেদের আদ্য শ্রদ্ধা করতে লাগলেন। আলী নসিব মিয়া সব শুনে ছেলেদের ডেকে পাঠালেন। আজ মৌলভী সাহেবের সামনে তাদের বেশ করে উত্তম মাধ্যম দেবেন। কিন্তু ছেলেদের একজনকেও খুঁজে পাওয়া গেল না। ছেলেরা ততক্ষণে 3-4 মাইল দূরে এক বিলের ধারে ব্যাঙ সংগ্রহের চেষ্টায় ঘুরে বেড়াচ্ছে। মৌলভী সাহেব তাদের তাড়া করায় তারা বেজায় চটে গিয়ে ঠিক করেছে আজ মৌলভী সাহেবের ওয়াজ পণ্ড করতে হবে। স্থির হয়েছে, যখন বেশ জমে আসবে ওয়াজ, তখন একজন ছেলে একটা ব্যাঙের পেট এমন করে টিপবে যে ব্যাঙটা ঠিক সাপে ধরা ব্যাঙের মতো করে চেঁচাবে। ততক্ষণ আর একজন একটা ব্যাঙ মজলিসের মাঝখানে ছেড়ে দেবে। সেটা যখন লাফাতে থাকবে, তখন অন্য একজন ছেলে চিৎকার করে উঠবে, সাপ সাপ। ব্যাস, তাইলেই ওয়াজের দফা ওইখানেই ইতি। বহু চেষ্টার পর গোটাকত ব্যাঙ ধরে নিয়ে যে যার বাড়ি ফিরল। আলী নসিব মিয়ার বাড়ির পাশ দিয়ে যেতে যেতে বাড়ি বলে উঠল, রুস্তম ম্যারে, হালার তালবিল্লি পায়খানায় গিয়াছে, বদনাটা উডাইয়া লইয়া আইমু। রুস্তম খুশি হয়ে তখনই হুকুম দিল। বাড়ি আস্তে আস্তে বদনাটি উঠিয়ে এনে পুকুর ঘাটে রেখে দিয়ে এলো। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল। সবুজ যেমন অবস্থায় গিয়ে বসেছিল তেমনি অবস্থায় বসে রইল পায়খানায়। বেরও হয় না, কাউকে দিয়ে বদনাও চায় না। দূরে আলী নসিব মিয়াকে দেখে ছেলের দল যেদিকে পারল পালিয়ে গেল। আলী নসিব মিয়া ভাবলেন, নিশ্চয় সবুর কিছু একটা করছে পাজি ছেলের সবুরের কিছু একটা করছে পাজি ছেলের দল। কিন্তু এসে সবুরকে দেখতে না পেয়ে বাড়িতে এসে জিজ্ঞাসা করলেন, তারাও কিছু জানে না বললে। ছেলের দল হল্লা করতেছিল তালবিল্লি বলে, এইটুকুই তারা জানে। আরও 2 ঘন্টা অনুসন্ধানের পর সবুরের সন্ধান পাওয়া গেল। সবুর সব বললে, কিন্তু তাতে উল্টো ফল হলো। আলী নসিব মিয়া তাকেই বকতে লাগলেন, সে কেন বেরিয়ে এসে কারুর কাছে বদনা চাইলে না? এ ব্যাপার শুনে নূরজাহান রাগ করার চেয়ে হাসলেই বেশি। এমনও সোজা মানুষ হয়। আর একদিন সে হেসেছিল সবুরের দুর্দশায়। সবুর একদিন চুল কাটাচ্ছিল। রুস্তম তা দেখতে পেয়ে পিছন থেকে নাপিতকে ইশারায় একটা টাকার লোভ দেখিয়ে মাঝখানে টিকি রেখে দিতে বলে। সুশীল নাপিতও তা পালন করে। চুল কেটে স্নান করে সবুজ যখন বাড়িতে খেতে গেছে, তখন নূরজাহানের চোখে পড়ে প্রথম সে দৃশ্য। নূরজাহানের হাসিতে সে ব্যথা পেয়েছিল সবুর। তা সেদিন ও
নূরজাহানের চোখ এড়ায়নি। আজ আবার হেসে ফেলেই নূরজাহানের মন ব্যথিত হয়ে উঠল সবুরের সেই দিনের মুখ স্মরণ করে। কি জানে কেন তার চোখ জলে ভরে উঠল। সন্ধ্যায় যখন মৌলভী সাহেব ওয়াজ করছেন এবং ভক্ত চোতাবিন্দ তার কথা যত বুঝতে না পারছে তত ভক্তিতে গদগদ করে উঠছে, তখন সহসা মজলিসের এক কোণায় অসহায় ভেকের করুণ ক্রন্দন ধ্বনিত হয়ে উঠল। চৌত্রীবৃন্দ চমকিত হয়ে উঠল। একটু পরেই দেখা গেল রক্তাক্ত কলেবর বুঝিবা সেই ভেক প্রবরই উপবিষ্ট ভক্তবৃন্দের মাথার উপর দিয়ে হাউন্ড রেস আরম্ভ করে দিল। সঙ্গে সঙ্গে চিৎকার উঠল, সাপ সাপ! আর বলতে হলো না, নিমেষে যে যেখানে পারল পালিয়ে গেল। মৌলভী সাহেব তক্তাপোষে উঠে পড়ে তার জব্বা ঝাড়তে লাগলেন। আর ওয়াজ হলো না সেদিন। মৌলভী সাহেব যখন খেতে বসেছেন তখন অদূরে গান শোনা গেল। উলু বলো কহে সাপ, উলু বলো বলে বাপরে বাপ, কাল নসিহত হোগা ফের। উলু বলে কের কের কের, লে উঠা লোটা কম্বল, উলু আপনা ওতন চল। সহসা মৌলভী সাহেবের গলায় মুরগির ঠ্যাং আটকে গেল। আলী নসিব মিয়া নিষ্ফল আক্রোশে ফুলতে লাগলেন। সেদিন রাস্তা দিয়ে গফরগাঁও এর জমিদারদের হাতি যাচ্ছিল। নূরজাহান বেড়ার কাছে এসে দাঁড়িয়েছিল। বেচারা সবুরও হাতি দেখার লোভ সম্বরণ করতে না পেরে রাস্তায় এসে দাঁড়ালো। অদূরে সদল বলে রুস্তম দাঁড়িয়েছিল। সে হাতিটার দিকে দেখিয়ে চিৎকার করে বলে উঠল, এরি তালবিল্লি মিয়া গো, হুই তোমাক বাসুরডা আইতেছে, ধৈর্য লওয়াও। রাস্তার সকলে হেসে গড়িয়ে পড়ল। রাস্তার একটা মেয়ে বলে উঠল, বেজাতার পোলাডা, হাতিটা বাসুর না, বাসুর তুই। ভাগ্যিস রুস্তম শুনতে পায়নি। নূরজাহান তেলে বেগুনে জ্বলে উঠল। সে যত না রাখল ছেলেগুলোর উপর, তার অধিক রেগে উঠল সবুরের উপর। সে প্রতিজ্ঞা করল মনে মনে, আজ তাকে দুটো কথা শুনিয়ে দেবে। এই কি পুরুষ, মেয়ে ছেলেও অধম যে। সেদিন সন্ধ্যায় যখন পড়াতে গেল সবুর, তখন কোনো ভূমিকা না করে নূরজাহান বলে উঠল, আপনি বেডা না? আপনারে লইয়া ইবলিশা পোলাপান যা তা কইব, আর আপনি হুইন্না ল্যাজ গুডাইয়া সইলা আইবেন? আল্লাহ আপনারে হাত মুখ দিছে না? সবুর আজ যেন ভুলেই তার ব্যথিত চোখ দুটি নূরজাহানের মুখের উপর তুলে ধরল। কিন্তু চোখ তুলে যে রূপ সে দেখল তাতে তার ব্যথা লজ্জা অপমান সব ভুলে গেল সে। দুই চোখে তার অসীম বিস্ময় অনন্ত জিজ্ঞাসা ফুটে উঠল, এই তুমি? সহসা তার মুখ দিয়ে বেরিয়ে পড়ল নূরজাহান। নূরজাহানও বিস্ময় বিমুগ্ধার মতো তার চোখের দিকে চেয়েছিল। এ কোন বনের ভীরু হরিণ? অমন হরিণ চোখ যার, সে কি ভীরু না হয়ে পারে? নূরজাহান কখনো সবুরকে চোখ তুলে চাইতে দেখেনি। সে রাস্তা চলত, কথা কইত, সব সময় চোখ নিচু করে। মানুষের চোখ যে মানুষকে এত সুন্দর করে তুলতে পারে তা আজ সে প্রথম দেখল। সবুরের কণ্ঠে তার নাম শুনে লজ্জায় তার মুখ লাল হয়ে উঠল। বর্ষা রাতের চাঁদকে যেন ইন্দ্রধনুর শোভা ঘিরে ফেলল। আজ চিরদিনের শান্ত সবুর চঞ্চল মুখর হয়ে উঠেছে। প্রশান্ত মহাসাগরে ঝড় উঠেছে। মৌনে পাহাড় কথা কয় না, কিন্তু সে সেদিন কথা কয়। সেদিন সে হয়ে ওঠে অগ্নিগিরি। সবুরের চোখে মুখে পৌরুষের প্রখর দীপ্তি ফুটে উঠল। সে নূরজাহানের দিকে দীপ্ত চোখে চেয়ে বলে উঠল, ওই পোলাপানের যদি জবাব দিই তুমি খুশি হও? নূরজাহানও চক চোখে চোখ তুলে বলে উঠল, কে জবাব দিব, আপনি? এ মৃদু বিদ্রুপের উত্তর না দিয়ে সবুর তার দীর্ঘায়িত চোখ দুটির জ্বলন্ত ছাপ নূরজাহানের বুকে বসিয়ে দিয়ে চলে গেল। নূরজাহান বিস্মিতের মতো সেইখানে বসে রইল। তার দুটি সুন্দর চোখ আর ততোধিক সুন্দর চাউনি
ছাড়া আর কোনো কিছু মনে রইল না। যে সবুরকে কেউ কখনো চোখ তুলে চাইতে দেখেনি, আর সে উজ্জ্বল চোখে দীপ্ত পদে রাস্তায় পায়চারি করছে দেখে সকলে অবাক হয়ে উঠল। রুস্তমি দল গ্যাংয়ের পার থেকে বেরিয়ে সেই পথে ফিরছিল। হঠাৎ ফজল চিৎকার করে উঠল, উইরে তালবিল্লি! সবুর ভালো করে আস্তিন গুটিয়ে নিল। বাড়ির পিছু দিক থেকে সবুরের মাথায় ঠোকর দিয়ে বলে উঠল, পেঁচারে তুমি ডাহো। সবুর কিছু না বলে এমন জোরে বাড়ির এক গালে থাপ্পড় বসিয়ে দিল যে সে সামলাতে না পেরে মাথা ঘুরিয়ে পড়ে গেল। সবুরের এ অপ্রত্যাশিত ব্যবহারে দলের সকলে কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইল। সবুর কথাটি না বলে গম্ভীরভাবে বাড়ির দিকে যেতে লাগলো। বাড়ি ততক্ষণে উঠে বসেছে। উঠেই সে চিৎকার করে উঠল, সে হালায় গেল কই? বলতেই সকলে যেন হুঁশ ফিরে এলো। মারমার করে সকলে গিয়ে সবুরকে আক্রমণ করলে সবুরও অসম সাহসে তাদের প্রতি আক্রমণ করলে। সবুরের গায়ে যে এত শক্তি তা কেউ কল্পনাও করতে পারেনি। সে রুস্তমির দলের এক একজনের টুটি ধরে পাশের পুকুরের জলে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে লাগলো। আলী নসিব মিয়ার এই পুকুরটা নতুন কাটানো হয়েছিল, আর তার মাটিও ছিল অত্যন্ত পিছল। কাজেই যারা পুকুরে পড়তে লাগলো গড়িয়ে, তারা বহু চেষ্টাতেও পুকুরের অতুচ্ছ পার বেয়ে সহজে উঠতে পারল না। পা পিছলে বারে বারে জলে পড়তে লাগলো গিয়ে। এই রূপে যখন দলের 5-6 জন মায়ের রস্তম সর্দার জলে গিয়ে পড়েছে, তখন রুস্তমি দলের আমির তার পকেট থেকে দুফলা ছুরিটা বের করে সবুরকে আক্রমণ করলো। ভাগ্যক্রমে প্রথম ছুরির আঘাত সবুরের বুকে না লেগে হাতে গিয়ে লাগলো। সবুর প্রাণপণে আমিরের হাত মুচড়ে ধরেই সে ছুরি সমেত উল্টে পড়ে গেল এবং আমিরের হাতের ছুরি আমিরেরই বুকে আমল বিদ্ধ হয়ে গেল। আমির একবার মাত্র বলেই অচৈতন্য হয়ে গেল। বাকি যারা যুদ্ধ করছিল তারা পাড়ায় গিয়ে খবর দিতেই পাড়ার লোক ছুটে এলো। আলী নসিব মিয়াও এলেন। সবুজ ততক্ষণে তার রক্তাক্ত ক্ষতবিক্ষত ক্লান্ত শরীর নিয়েই আমিরকে কোলে তুলে নিয়ে তার বুকের ছুরিটা তুলে ফেলে সেই ক্ষতমুখে হাত চেপে ধরেছে। তার হাত বেয়ে ফিনকি দিয়ে রক্তধারা ছুটে চলেছে। আলী নসিব মিয়া তার চক্ষুকে বিশ্বাস করতে পারলেন না। তিনি 2 হাত দিয়ে তার চক্ষু ঢেকে ফেললেন। একটু পরে ডাক্তার এবং পুলিশ দুইই এলো। আমিরকে নিয়ে গেল ডাক্তারখানায়, সবুরকে নিয়ে গেল থানায়। সবুরকে থানায় নিয়ে যাবার আগে দারোগা বাবু আলী নসিব মিয়ার অনুরোধে তাকে একবার তার বাড়িতে নিয়ে গেলেন। সে দারোগা বাবুর কাছে একটু অতিরঞ্জিত না করে সমস্ত কথা খুলে বললে। তার কথা অবিশ্বাস করতে কারুরই প্রবৃত্তি হলো না। দারোগাবাবু বললেন, কেস খুব সিরিয়াস নয়, ছেলেটা বেঁচে যাবে। এই কেস আপনারা আপোষে মিটিয়ে ফেলুন সাহেব। আলী নসিব মিয়া বললেন, আমার কোনো আপত্তি নেই দারোগা সাহেব। আমিরের বাপে কি কেস মিটাইব তা আপনি জানেন। যারে কয় এক্কেরে বাঙাল। দারোগাবাবু বললেন, দেখা যাক, এখন তো ওকে থানায় নিয়ে যাই। কি করি, আমাদের কর্তব্য করতেই হবে। ততক্ষণে আলী নসিব মিয়ার বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে। এই খবর শুনে নূরজাহান মুস্তিতা হয়ে পড়েছিল। আলী নসিব মিয়া যখন সবুরকে সাথে নিয়ে ঘরে ঢুকলেন, তখন নূরজাহান একেবারে প্রায় সবুরের পায়ের কাছে পড়ে কেঁদে উঠল। কে তোমারে এমনটা করবার কইছিল? কেন এমনটা করলে? নূরজাহানের মা সবুরকে তার গুণের জন্য ছেলের মতোই মনে করতেন। তাছাড়া তার পুত্র না হওয়ায় পুত্রের প্রতি সঞ্চিত সমস্ত স্নেহ গোপনে সবুরকে ঢেলে দিয়েছিলেন। তিনি সবুরের মাথাটা বুকের উপর চেপে ধরে কেঁদে আলী নসিব মিয়াকে বললেন, আমার পোলায়ে আমি 10,000 টাকা দিবাম। দারোগা ব্যাডারে কন হে এরে সাইরে দিয়ে যাক। সবুর তার রক্তমাখা হাত দিয়ে নূরজাহানকে তুলে বলে উঠল, আমি যাইতেছি ভাই। যাইবার আগে দেখাইয়া গেলাম, আমিও মানুষের পোলা। এ যদি না দেখাইতাম তুমি আমায় ঘৃণা করতা। খোদায় তোমায় সুখে রাখুন। বলেই তার মায়ের পায়ে হাত দিয়ে সালাম করে বলল, আমাগো এই 3টা বছরে আপনি
আমায় আমার মায়ের শোক ভুলাইয়াছিলেন। আর সে বলতে পারল না। কান্নায় তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। আলী নসিব মিয়ার পদধূলি নিয়ে সে নির্বিকার চিত্রে থানায় চলে গেল। দারোগাবাবু কিছুতেই জামিন দিতে রাজি হলেন না। 10,000 টাকার বিনিময়েও না। খুনি আসামিকে ছেড়ে দিলে তার চাকরি যাবে। নূরজাহানের কানে কেবল ধ্বনিত হতে লাগলো, তুমি আমায় ঘৃণা করতে। তার ঘৃণায় সবুরের কি আসত যেত? কেন সে তাকে খুশি করবার জন্য এমন করে মরিয়া হইয়া উঠল? সে যদি আজ এমন করে না বলতো সবুরকে, তাহলে কখনোই সে এমন কাজ করতো না। এমন নির্যাতন তো সে 3 বছর ধরে সয়ে আসছে। তারই জন্য আজ সে থানায় গেল। 2 দিন পরে হয়তো তার জেল, দ্বীপান্তর, হয়তো বা তার চেয়ে বেশি, ফাঁসি হয়ে যাবে। উহ বলে আর্তনাদ করে সে মূর্ছিতা হয়ে পড়ল। আলী নসিব মিয়া যেন আজ এক নতুন জগতের সন্ধান পেলেন। আজ সবুর তার দুঃখ দিয়ে তার সুখের বাকি দিনগুলোকেও মেঘাচ্ছন্ন করে দিয়ে গেল। একবার মনে হলো বুঝি বা দুধকলা দিয়ে তিনি সাপ পুষেছিলেন। পরক্ষণেই মনে হলো সে সাপ নয়, সাপ নয়, ও নিষ্পাপ নিষ্কলঙ্ক। আর যদি সাপই হয়, তাহলেও ওর মাথায় মনে আছে ও জাত সাপ। হঠাৎ তার মনে পড়ে গেল, তার অনুকম্পায় প্রতিপালিত হলেও বংশমর্যাদায় সবুর তাদের চেয়ে অনেক উন্নত, উচ্চে। আজ সে দরিদ্র, পিতৃমাতৃহীন, নিঃসহায়, কিন্তু একদিন এদেরই বাড়িতে আলী নসিব মিয়ার পূর্বপুরুষেরা নওকরি করেছেন। তাছাড়া এই 3 বছর তিনি সবুরকে যে অন্ন বস্ত্র দিয়েছেন, তার বিনিময়ে সে তার কন্যাকে উর্দু ও ফার্সিতে যে কোনো মাদ্রাসার ছেলের চেয়েও পারদর্শিনী করে দিয়ে গেছে। আলী নসিব মিয়া নিজে মাদ্রাসা পাশ হলেও মেয়ের কাছে তার উর্দু ফার্সি সাহিত্য নিয়ে আলোচনা করতে ভয় হয়। সে তো এতটুকু ঋণ রেখে যায় নাই। শ্রদ্ধায় প্রীতিতে পুত্র চেনেহে তার বুক ভরে উঠল। যেমন করে হোক ওকে বাঁচাতেই হবে। নিজের জন্য নয়, নিজের চেয়েও প্রিয় ওই কন্যার জন্য। আজ তো আর তার মেয়ের মন বুঝতে আর বাকি নেই। অন্যের ঘরে পাঠাবার ভয়ে মেয়ের বিয়ের নামে শিউরে উঠেছেন এতদিন। আজ যদি এই ছেলের হাতে মেয়েকে দেওয়া যায়, মেয়ে সুখী হবে। তাকে পাঠাতেও হবে না অন্য ঘরে। সেই তো ঘরের ছেলে হয়ে থাকবে। উচ্চশিক্ষা, মাদ্রাসার শেষ পরীক্ষা তো সে দিয়েইছে। পাশও করবে সে হয়তো সর্বোচ্চ স্থান অধিকার করে। তারপর কলেজে ভর্তি করে দিলেই হবে। এই ভবিষ্যৎ সুখের কল্পনা করে আলী নসিব মিয়া অনেকটা শান্ত হলেন এবং মেয়েকেও সান্ত্বনা দিতে লাগলেন। সে রাত্রে নূরজাহানের আর মূর্ছা হলো না। সে ঘুমোতেও পারল না। সমস্ত অন্ধকার ভেদ করে তার চোখে ফুটে উঠতে লাগলো সেই 2টি চোখ, 2টি তারার মতো, প্রভাতী তারা আর সন্ধ্যা তারা। আম্রিকে বাঁচানো গেল না মৃত্যুর হাত থেকে। আমিরকে বাঁচানো গেল না মৃত্যুর হাত থেকে। সবুরকে বাঁচানো গেল না জেলের হাত থেকে। ময়মনসিংহের হাসপাতালে নিয়ে যেতে যেতেই তার মৃত্যু হলো। আমিরের পিতা কিছুতেই মিটমাট করতে রাজি হলেন না। তিনি এই বলে নালিশ করলেন যে তার ইচ্ছা ছিল নূরজাহানের সাথে আমিরের বিয়ে দেন, আর তা জানতে পেরেই সবুর তাকে হত্যা করেছে। তার কারণ সবুরের সাথে নূরজাহানের গুপ্ত প্রণয় আছে। প্রমাণস্বরূপ তিনি বহু সাক্ষী নিয়ে এলেন, যারা ওই দুর্ঘটনার দিন নূরজাহানকে সবুরের পা ধরে কাঁদতে দেখেছে। তাছাড়া সবুর পরবার নাম করে নূরজাহানের সাথে মিলবার যথেষ্ট সুযোগ পেত। তাছাড়া সবুর পরাবার নাম করে নূরজাহানের সাথে মিলবার যথেষ্ট সুযোগ পেত। নূরজাহান আর আলী নসিব মিয়া একেবারে মাটির সাথে মিশে গেল। দেশময় ঢিঢি পড়ে গেল। অধিকাংশ লোকই একথা বিশ্বাস করল। আলী নসিব মিয়া চেষ্টা করেও সবুরকে উকিল দেওয়ার জন্য রাজি করতে পারলেন না। সে কোর্টে বললে সে নিজেই আত্মপক্ষ সমর্থন করবে। উকিল বা সাক্ষী কিছুই দিতে চায় না সে। আলী নসিব মিয়া টাকার লোভে বহু উকিল সাধনা করেও সবুরকে টলাতে পারল না। আলী নসিব মিয়া তার স্ত্রী ও কন্যাকে নিয়ে তাকে জেলে দেখা করে শেষ চেষ্টা করেছিলেন, তাতেও সফল কাম হয়নি। নূরজাহানের অনুরোধে সে বলেছিল, অনেক ক্ষতি তোমাদের করে গেলাম,
তার উপরে তোমাদের আরও আর্থিক ক্ষতি করে আমার বোঝা ভারী করে তুলতে চাইনে। আমায় ক্ষমা করো নূরজাহান। আমি তোমাদের আমার কথা ভুলতে দিতে চাইনে বলেই এই দয়াটুকু চাই। সে সেশনে সমস্ত ঘটনা আনুপূর্বিক অকপটে বলে গেল। জজ সব কথা বিশ্বাস করলেন, জুরিরা বিশ্বাস করলেন না। সবুর 7 বছরের সচরম কারাদণ্ডে দণ্ডিত হলো। আপিল করল না। সকলে বললে আপিল করলে সে মুক্তি পাবেই। তার উত্তরে সবুর হেসে বলেছিল যে সে মুক্তি চায় না। আমিরের যেটুকু রক্ত তার হাতে লেগেছিল তা ধুয়ে ফেলতে 7টা বছরেও যদি সে পারে, সে নিজেকে ভাগ্যবান মনে করবে। জজ তার বায়ে লিখেছিলেন, আর কাউকে দণ্ড দিতে এত ব্যথা তিনি পাননি জীবনে। যেদিন বিচার শেষ হয়ে গেল সেদিন সপরিবারে আলী নসিব মিয়া ময়মনসিংহে ছিলেন। নূরজাহান তার বাবাকে সেই দিনই ধরে বসলে। তারা সকলে মক্কা যাবে। আলী নসিব মিয়া বহুদিন থেকে হজ করতে যাবেন বলে মনে করে রেখেছিলেন। মাঝে মাঝে বলতেনও সে কথা। নানান কাজে যাওয়া আর হয়ে ওঠেনি। মেয়ের কথায় তিনি যেন আসমানের চাঁদ হাতে পেলেন। অত্যন্ত খুশি হয়ে বলে উঠলেন, ঠিক কইসস বেডি, চল আমরা মক্কায় গিয়াই 7টা বছর কাটাইয়া দিই। পাপ পুরিতে আর থাকতাম না। আর আল্লাহ যদি বাঁচাইয়া রাহে, বেডা তালবিল্লিরে কইয়া যাইবার, হে যেন একদিবার আমাদের দেখা দিয়ে আয়ে। বেডা তালবিল্লি বলেই হো হো করে পাগলের মতো হেসে উঠেই আলী নসিব মিয়া পরক্ষণে শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন। নূরজাহানের মা প্রতিবাদ করলেন না। তিনি জানতেন মেয়ের যা কলঙ্ক রটেছে তাতে তার বিয়ে আর এদেশে দেয়া চলবে না। আর এ মিথ্যা বদনামের ভাগী হয়ে এদেশে থাকাও চলে না। ঠিক হলো, একেবারে সব ঠিকঠাক করে জমি জায়গা বিক্রি করে শুধু নগদ টাকা নিয়ে চলে যাবেন। আলী নসিব মিয়া সেই দিনই স্থানীয় ব্যাংকের ম্যানেজারের সাথে দেখা করে সম্পত্তি বিক্রয়ের ব্যবস্থা করে এলেন। কথা হলো ব্যাংকই এখন টাকা দেবে, পরে তারা সম্পত্তি বিক্রি করে টাকা তুলে নেবে। তারপর দিন সকলে জেলে গিয়ে সবুরের সাথে দেখা করলেন। সবুর সব শুনল, তার চোখ ফেটে জল গড়িয়ে পড়ল। জেলের জামার হাতায় তা মুছে বললে, আব্বা আম্মা, আমি 7 বছর পরে যাইবাম আপনাদের কাছে, কথা দিতাছি। তারপর নূরজাহানের দিকে ফিরে বলল, আল্লাহ যদি এই দুনিয়ায় দেখবার না দেয়, যে দুনিয়াতেই তুমি যাও আমি খুঁজা লইবাম। অশ্রুতে কণ্ঠ নিরুদ্ধ হয়ে গেল, আর সে বলতে পারলে না। নূরজাহান কাঁদতে কাঁদতে সবুরের পায়ের ধুলা নিতে গিয়ে তার 2 ফোঁটা জল সবুরের পায়ে গড়িয়ে পড়ল। বলল, তাই দোয়া করো। কারাগারের দুয়ার ভীষণ শব্দে বন্ধ হয়ে গেল। সেই দিকে তাকিয়ে নূরজাহানের মনে হলো তার সকল সুখের স্বর্গের দ্বার বুঝিবা চিরদিনের জন্যই রুদ্ধ হয়ে গেল। সমাপ্ত।